আজকের ক্লাস টপিক হচ্ছে প্রিপোজিশন এন্ড কনজাংশন। ঠিক আছে, দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কনজাংশনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রিপোজিশনও গুরুত্বপূর্ণ। এখন প্রিপোজিশন কোনগুলা পড়বো, কতটুকু পর্যন্ত আমরা পড়বো, এটা হচ্ছে দেখার বিষয় যে আমরা প্রিপোজিশনের কতটুকু পড়বো আর কোনগুলা পড়বো না। যেমন হচ্ছে যে রাইট, ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলা কি আমরা পড়বো কিনা। আমাদের ছোটবেলায় স্কুলে টিচারদের যদি আমাদের মারতে ইচ্ছা করতো, নাও 3 পেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কালকে পড়ে আসো, অর্থাৎ আগামীকাল সে আমাদের মার আর খায়েশ মিটাবে। এই জন্য হচ্ছে 3 পেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া দিত পিচ্ছি গেলে। তো আমারও যদি হচ্ছে যে আপনাদের মারা আর খায়েশ হয়, তাহলে আমিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদের পড়া দিয়ে মারবো। এখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে না, আমাদের সিম্পল যে প্রিপোজিশনের যে ব্যবহারগুলা, এই ব্যবহারগুলা আমাদের লাগবে। কোথায় লাগবে? মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের ইউজ গুলা লাগবে। রিডিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অ্যান্সার বলে দেয়, অ্যান্সার অ্যান্সারের হিন্টস প্রোভাইড করে প্রিপোজিশন। অর্থাৎ কোশ্চেনে যে ধরেন একটা গ্যাপের আগে বা পরে প্রিপোজিশন আছে, প্যাসেজে গিয়ে ওই সেম প্রিপোজিশন আর কাছাকাছি মিনিং এর প্রিপোজিশন আপনি প্যাসেজে পাবেন। এটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে। এবং রাইটিং এর ক্ষেত্রে আপনার তো লিখতে হবে প্রিপোজিশন বিভিন্ন জায়গায়। রাইটিং টাস্ক 1 এন্ড 2 তে তো আমাদের প্রিপোজিশন ইউজ করা লাগবে। ঠিক আছে, সো প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের কাজ কি? ঠিক আছে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন আর নাউন ইকুইভ্যালেন্ট কে, যেমন নাউন ফ্রেজ আর নাউন ক্লজের পূর্বে বসে সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, ওই ওয়ার্ডগুলাকে প্রিপোজিশন বলা হয়। ঠিক আছে, যেমন এখানে প্রিপোজিশন আছে ইন, অন, এট, আন্ডার, অ্যাবভ, বিটুইন, বিহাইন্ড, এগুলা প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, তাহলে প্রিপোজিশনকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাইড করতে পারি। যেমন সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন কোনগুলা? যেগুলাকে বিভক্ত করা যায় না, যে প্রিপোজিশন গুলাকে আর ভাঙা যায় না, ওগুলাকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। যেমন এট, এট, তারপরে হচ্ছে ইন, অফ, বাই, এগুলা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন যেটাকে ভাঙলে দুইটা প্রিপোজিশন, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে একাধিক প্রিপোজিশন পাওয়া যায়। একাধিক মানে দুইটা পাওয়া যাবে, একাধিক না, সরি, দুইয়ের অধিক বা একাধিক, দুইটা পাওয়া যাইতে পারে, সেটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। একাধিক, এটা দুইয়ের অধিক বা একের অধিক পাওয়া যাবে, সেটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। যেমন আপন, আপনকে ভাঙলে কি হবে? আপ প্লাস অন, আপন। তারপরে উইথেন, উইথ প্লাস ইন, উইদাউট, উইথ প্লাস আউট,
এটা, এগুলা ডাবল প্রিপোজিশন। এরপরে আসেন কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি? একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন যখন অ্যাড হয়ে একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। কম্পাউন্ড প্রিপোজিশন কি? কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ অ্যাক্রস। অ্যাক্রস, অ্যাক্রসকে যদি বলা হয়, যেটাকে বিশ্লেষণ করা হয়, তাহলে অন প্লাস ক্রস। অন প্রিপোজিশন, ক্রসটা ওয়ার্ড। এছাড়া বিহাইন্ড, বিহাইন্ডকে বাংলায় কি পাওয়া যায়? বাই প্লাস বিহাইন্ড। এরপরে আছে হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন হচ্ছে যখন কয়েকটা শব্দ একই সাথে একটা প্রিপোজিশনের মতো কাজ করে। ঠিক আছে? অর্থাৎ কয়েকটি শব্দ সমষ্টি একসাথে বসে একটা প্রিপোজিশনের কাজ করে, তখন সেটাকে ফ্রেজাল প্রিপোজিশন বলা হয়। ফ্রেজাল প্রিপোজিশনের উদাহরণ হচ্ছে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ। আপনারা দু একটা বলেন। ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, ইনক্লুডিং টু, এই টাইপের অনেক ফ্রেজাল প্রিপোজিশন আছে। তারপরে পার্টিসিপাল প্রিপোজিশন দেখছেন কখনো? পার্টিসিপাল প্রিপোজিশন, পার্টিসিপাল প্রিপোজিশন ডিউরিং, এটা কি বলেন তো? কনসিডারিং, ফলোয়িং, রিগার্ডিং, এই ওয়ার্ড গুলা কি? প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। হ্যাঁ, এগুলা হচ্ছে পার্টিসিপাল। এগুলা হচ্ছে আপনার ইয়ার কাজ করতে পারে, অর্থাৎ প্রিপোজিশনের কাজ করতে পারে এগুলা। ঠিক আছে? এরা উম, মূলত হচ্ছে পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপাল, কিন্তু এরা অনেক সময় হচ্ছে প্রিপোজিশনের কাজ করে। সো এগুলাকে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপাল প্রিপোজিশন বলা হয় না। এটা পার্টিসিপাল প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপাল ওর মতো বলে ফেলতেছি, এটা পার্টিসিপাল প্রিপোজিশন বলা হয়। এছাড়া হচ্ছে যে আপনার অনেক সময় প্রিপোজিশনের পরিবর্তে অন্য ওয়ার্ড ব্যবহৃত হয়, কিন্তু কাজ করে প্রিপোজিশনের। এই প্রিপোজিশন গুলাকে কি ধরনের প্রিপোজিশন বলা হয় বলো তো? হি ওয়েন্ট এ হান্টিং,
হি ওয়েন্ট এ হান্টিং। হান্টিং, এখানে এই যে হি ওয়েন্ট অন হান্টিং এর পরিবর্তে, এই অনের পরিবর্তে এ আসছে, অর্থাৎ প্রিপোজিশনের পরিবর্তে অন্য ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। সো এখানে এই অন দিয়ে এ দিয়ে অনকে প্রকাশ করতেছে প্রিপোজিশন হিসেবে। এটাকে ডিসগুইসড প্রিপোজিশন বলা হয়। ঠিক আছে, এখন আমাদের কমন কিছু প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখব, যেগুলা হচ্ছে যে আমাদের রিডিং বা হচ্ছে যে রাইটিং এ লাগ মানে আমরা ব্যবহার করি সাধারণত। এই টাইপের প্রিপোজিশনের ব্যবহার দেখব। প্রথমে যদি আমরা লিখি তাহলে অ্যাবাউট। অ্যাবাউট কখন ব্যবহার করি? কোনো বিষয়ে কথা বলতে অ্যাবাউট ব্যবহার করি, কোনো বিষয়ে, কোনো বিষয়ে। যেমন আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার, অর্থাৎ এখানে আই টোল্ড টোল্ড ইউ এভরিথিং এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার। অর্থাৎ কোনো বিষয় উল্লেখ করার ক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। সেকেন্ড, নিয়ার টু ফিনিশ, অর্থাৎ প্রায় শো করার জন্য আমরা অ্যাবাউট ইউজ করতে পারি। তখন হচ্ছে অ্যাবাউটের সাথে টু বসে, প্রায়, যখন প্রায় ব্যবহার করতে হয়, প্রায়, বাংলা অর্থ প্রায়। তো কোনো কিছু প্রায়, প্রায় তো মিনিং বুঝেন, ওইটা আর এক্সপ্লেইন করার দরকার নাই। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিবে এখনই, এরকম অর্থ প্রকাশ করতেছে। তখন আমরা অ্যাবাউট টু ইউজ করব। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। এছাড়া চারদিক শো করার জন্য, চারদিকে ছড়িয়ে পড়া, চারদিকে ঘোরা, বা এই এই টাইপের কোনো এক্সপ্রেশন যদি আমরা শো করতে চাই চারদিকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাবাউট ইউজ করব। ঠিক আছে, চারদিকে। যেমন যদি বলি দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট, চারদিকে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট। সো চারদিকে ছড়িয়ে পড়লো, এক্ষেত্রে অ্যাবাউট ইউজ করা হয়। ঠিক আছে, আমরা অ্যাভব কখন ইউজ করি? আমরা অ্যাভব কখন ইউজ করি? উপরে। কোন টাইপের উপরে বলেন তো?
কোনো কিছু তল স্পর্শ না করে। হ্যাঁ, আর যদি স্পর্শ করে উপরে হয় সেটার ক্ষেত্রে কি হয়? অন বসে। অন বসে। ঠিক আছে। উপরে বোঝাতে হচ্ছে অ্যাবোভ ইউজ করা হয়, দ্য স্কাই ইজ অ্যাবোভ আস, অর্থাৎ আকাশ আর মাথার মধ্যে একটা স্পেস আছে। সো আমরা যখন হচ্ছে অ্যাবোভ ইউজ করব তখন হচ্ছে যে উপরে থাকবে, কিন্তু স্পেস থাকবে দুইটার মাঝে। কিন্তু দুইটার মাঝে যদি কোনো স্পেস না থাকে, একটা একটাকে টাচ করে, তখন ওই ওই উচ্চতাকে অন বসে। ঠিক আছে। এটা তো উপরে। আর কোন ক্ষেত্রে এটা উপরের ক্ষেত্রে ব্যবহার করা যায়? আর কোন ক্ষেত্রে অ্যাভব ব্যবহার করা যায়? বেশি। কোনো কিছু পরিমাণ বেশি ক্রস ভাইয়া, করে গেছে, ভাইয়া, এটা এরকম ক্ষেত্রে। এরকম হতে পারে যেমন দা স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। জি। ভাই, এক্ষেত্রে উদাহরণটা এরকম হতে পারে, দা স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। হেড মানে আমাদের, মানে যেটা আপনি এখন বললেন আর কি, বেশি। আচ্ছা, আপনি কি বলছেন সেন্টেন্সটা? দ্য স্কাই ইজ অ্যাবভ অ্যাবভ আওয়ার হেড। আওয়ার হেড। হ্যাঁ, হবে। তো আহ, সংক্ষেপে বলতে গেলে হচ্ছে যে সংক্ষেপে বলতে পারলে বড় করার দরকার কি? আজ বললে আজের সাথে তো সবার সাথেই মাথা থাকে, নাকি? হ্যাঁ, ওটাও কারেক্ট। দ্য স্কাই ইজ অ্যাবোভ আস। একটা হচ্ছে ভাই, আমি যেটা বলছিলাম যে স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আমাদের হুম। মাথার উপরে, হুম। বা আস যেটা আপনি বলছেন। হুম। বোথ আর কারেক্ট। কোনো কিছু ক্রস করে পরিমাণে বেশি শো করতে হচ্ছে আমরা অ্যাবোভ ইউজ করতে পারি। ঠিক আছে। যেমন সময়টা ছাড়িয়ে গেছে, ধরেন একটা নির্দিষ্ট টাইম ক্রস করে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন এই যে এটা টাইম কত, 8 PM। কত? 8 PM। 8 PM ক্রস করে গেছে না? নাও দ্য টাইম ইজ অ্যাবোভ 8 PM। ঠিক আছে। এটা ক্রস করে গেছে তো, দেখতেছেন তো। দা, এখানে লিখি, নাও টাইম টাইম ইজ অ্যাবোভ 8 PM। ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু বেশি ক্রস করে গেলে ওইটাকে অ্যাবোভ বলা হবে। কোনো কিছু থেকে, অর্থাৎ কোনো একটা থেকে আরেকটার কে বেশি প্রায়োরিটি শো করার জন্য অ্যাবোভ ইউজ করা যায়। ঠিক আছে। কোনো কিছু অপেক্ষা বেশি, এই টাইপের ক্ষেত্রে অ্যাবোভ ব্যবহার করা যায়। যেমন উদাহরণ যদি দেই, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবোভ এভরিথিং। আই ভ্যালু
এভরিথিং, এখানে এই যে অ্যাভব, এর যে এটা, এগুলার থেকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা অ্যাভব ব্যবহার করতেছি। তারপরে সোসাইটিতে উচ্চ আসন শো করার ক্ষেত্রে অ্যাভব ব্যবহার করা যায়। অর্থাৎ সমাজে উচ্চ স্তরে কেউ অবস্থান করলে সেটা শো করার জন্য অ্যাভব ব্যবহার করা যায়। হি ইজ অ্যাভব ইন দ্য সোসাইটি। হি ইজ, এরপরে আসেন হচ্ছে বাই। বাই দিয়ে কি প্রকাশ করা হয়? এই যে যে অর্থগুলা বলতেছি বা এগুলার ব্যবহার বলতেছি, কিন্তু আপনি দেখা গেল যখন আপনি রাইটিং লিখতেছেন আপনি রং প্রিপোজিশন ইউজ করতেছেন, বা যখন হচ্ছে যে আপনি স্পিকিং করতেছেন তখন আপনি রং প্রিপোজিশন ব্যবহার করতেছেন। সো আপনাকে এই জিনিসগুলো একবার রিভিউ করতে হবে, ঠিক আছে? বাই দিয়ে কি প্রথমে যেটা আমরা মিনিং শো করতে পারি সেটা হচ্ছে পাশে বা নিকটে। উম, মানে আমাদের পাশে বা নিকটে বোঝাতে বাই ব্যবহার করা যায়। সে আমার পাশে বসছে। এটার ইংলিশ কি হবে, কেউ একজন করেন তো? হি স্যাটস বিসাইড মি। ইয়া, বিসাইড। বিসাইড। আমি তো বাইয়ের কথা বলতেছি। স্যাট বাই মি হয়। হ্যাঁ, নিকটে বা পাশে বসার ক্ষেত্রে বাই মি। তাহলে বিসাইড কোথায় আর বাই কোথায়? সাথে, সাথে বসা সেটা, আপনি কি বলছেন? বিসাইড। বিসাইড আর বাই এর পার্থক্য কোথায় কোথায় তাই? দুইটাই কাছাকাছি। ওই যে আপনাকে প্রথমেই বললাম যে হচ্ছে যে ইয়া, আপনি মানে সে আমাদের, আমার পাশে বসছে, তাহলে তো আমি বিসাইডও তো দিতে পারি না এই সেন্টেন্সে। হ্যাঁ হ্যাঁ, বিসাইডও দিতে পারেন, বাইও দিতে পারেন। ওই যে বললাম যে আমাদের প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে প্রিপোজিশন গুলার রিডিং এ অ্যান্সার হচ্ছে যে ইয়া করে দেয়, বলে দেয়। তো এই যে এভাবে আপনার প্যারাফ্রেজিংটা, বাই আছে কোশ্চেনে, আপনার প্যাসেজে গিয়ে দেখা গেল আপনি বিসাইড পাইলেন। ঠিক আছে। তারপরে হচ্ছে কাছাকাছি সময়। কাছাকাছি সময় বা আগে পরে, কাছাকাছি সময়ে বা আগে এরকম বোঝাইতে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ করার জন্য বা বোঝাইতে, ধরেন বাই দিস টাইম, ওই সময় বা ওই সময়ের আগে বোঝাইতে বাই ব্যবহার করা হয়। যে হচ্ছে যে এই কাজটা এই সময়ের মধ্যে শেষ হয়ে থাকবে, ঠিক আছে, এটা শো করতে বাই ইউজ করা হয়। যেমন হি উইল কাম বাই 9 PM, অর্থাৎ সে 9টার মধ্যেই আসবে। 9টা ক্রস করবে না, কিন্তু 9টার মধ্যে আসবে। অর্থাৎ এখানে 9টা 50, 40 এটাও হইতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে যে বাই ব্যবহার করা যায়। ঠিক আছে।
তারপরে আমরা হচ্ছে যে কসম কাটি না বিভিন্ন সময়, ওর্থ বা শপথ নেই না, সেইটা নেওয়ার জন্য আমরা বাই ইউজ করি। যদিও কসম কাটা ঠিক না, শুধুমাত্র আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ক- কিছুতে কসম কাটা উচিত না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বাই দিয়ে হচ্ছে ইউজ করা যায়। যেমন তিনি আল্লাহর নামে শপথ করলেন। কোনো মাধ্যম শো করার জন্য, কোনো কিছুর মাধ্যম শো করার জন্য বাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, ধরেন আপনি একটা চিঠি পাঠাইলেন বা একটা ডকুমেন্ট পাঠাইলেন, বা কোনো কিছু দিয়ে আপনি হচ্ছে লিখলেন বা কিছু করলেন কোনো জিনিস দিয়ে, অর্থাৎ মাধ্যম শো করতে আমরা বাই ইউজ করতে পারি। ঠিক আছে। The cake was made by hand. মাধ্যম শো করার জন্য আমরা বাই ব্যবহার করতে পারি। যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে আমরা বাই ব্যবহার করতে পারি। টেলিফোন, ইমেইল, লেটার আর ফ্যাক্স, এগুলার ক্ষেত্রে আপনার আমরা বাই ব্যবহার করতে পারি। উই উইল টক বাই ফোন। যাতায়াতের মাধ্যম বোঝাইতেও বাই ব্যবহার করা যায়, বাই ইয়ার। আপনারা সবাই বিদেশে যাবেন বাই ইয়ার, তাই তো? বাই ল্যান্ড, বাই ওয়াটার, আপনারা বাই দিয়ে এই মাধ্যমটাকে শো করতে পারেন। তবে এই যে যে উম, যানবাহনের কথা বললাম, সেক্ষেত্রে যদি ওইটার পূর্বে ডিটারমাইনার থাকে বা প্লুরাল থাকে, সেক্ষেত্রে হচ্ছে অন বসে। ঠিক আছে। এরপরে আসেন ফর। ফর কখন ব্যবহার করা হয়? কোন কোনো দিক কি, কোন, কিছুর জন্য বোঝাতে। হ্যাঁ, নিমিত্তে, জন্য বোঝাতে ফর ব্যবহার করা হয় সাধারণত। জন্য, ঠিক আছে, নিমিত্ত অর্থে। অর্থাৎ কোন দিক শো করার জন্য যদি শো করতে হয়, তখন হচ্ছে যে আমরা ফর ব্যবহার করতে পারি। অর্থাৎ সে বাড়ির দিকে রওনা করলো, সে বাড়ির দিকে রওনা করেছিল। হি লেফট ফর হোম। থেকে বা ধরে বোঝাতে মনে হয় ফর ব্যবহার করা হয়। জি, ধরে থেকে হ্যাঁ। এগুলা তো ফর ব্যবহার করা হয়। আই স্পিক ফর ইউ, এই যে আমি আপনাদের জন্য কথা বলতেছি, এই যে জন্য বোঝাইতে ফর। এছাড়া
আপনার ব্যাপক সময় বোঝাইতে ব্যাপক সময় বোঝাইতে ব্যাপক সময় বা এটাকে সময় ব্যাপিয়া বলা যায়, এরকম সময় বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন উই হ্যাভ বিন রিডিং ফর অন আওয়ার্স। অন আওয়ার, আওয়ার্স হবে না। সো সময় ব্যবহার করার ক্ষেত্রে, ব্যাপক সময় ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে আমরা ফর ব্যবহার করতে পারি। কোনো কারণ শো করার জন্য, অর্থাৎ আমি আজকে স্কুলে যাইতে পারিনি বা গত ক্লাস আমি নিতে পারিনি, এটা শো করার জন্য কারণবশত আই কুডেন্ট able to take my previous class for my illness। এখানে এই যে কারণ শো করার জন্য আমরা ফর ব্যবহার করতে পারি। এখন এই যে যে এগুলা আমি আপনাদের বলতেছি, এগুলা আপনাদের অনেকের কাছে হচ্ছে যে সিলি মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছেও সিলি মনে হচ্ছে, কিন্তু যখন আপনি লিখতে যান একটা লাইন নিজে থেকে, যখন আপনি একটা লাইন নিজে থেকে লিখতে যান, তখন আপনি কনফিউজড হয়ে যান যে আমি এখানে কোন প্রিপোজিশনটা দিব। তখন আপনি ওই গ্রামার বই খুঁজতে যান বা গুগল করতে যান, কিন্তু আপনি যখন এক্সামে বসবেন তখন কিন্তু আপনার কাছে গুগল বা বই থাকবে না। তখন আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রিপোজিশনের ব্যবহারটা ঠিকভাবে করতে হবে। আপনি যদি রং ব্যবহার করেন প্রিপোজিশন, ওইটা আপনার গ্রামারের মার্কস গুলা আস্তে আস্তে ডিডাক্ট হবে। এই জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা লাগবে না। এই যে যে অল্প কিছু কয়েকটা প্রিপোজিশন আছে, সিম্পল প্রিপোজিশন বা কম্পাউন্ড আর ডাবল, এই কয়েকটার ব্যবহার ঠিকভাবে জানলেই আমাদের হয়ে যাবে। আমরা আমাদের লিখা গুলা কমপ্লিট করে আসতে পারবো এবং রিডিং এর ক্ষেত্রে আমরা অ্যান্সার গুলা ধরতে পারবো। ঠিক আছে। এরপরে ফর্ম আমরা কোথায় ব্যবহার করব? কোনো কিছু থেকে বোঝাতে, হ্যাঁ, কোনো থেকে কিছু, বা চেয়ে। হ্যাঁ কোনো কিছু থেকে, হতে, থেকে, চেয়ে বুঝাইতে হচ্ছে ফর্ম ব্যবহার করব। যেমন সে বিদেশ থেকে বাড়ি ফিরলেন, তিনি। তাহলে এটা কিভাবে আমরা ট্রান্সলেট করব? হি হ্যাজ রিটার্ন ফ্রম বিদেশ, নাকি? পার্থক্য বুঝাইতে আমরা কি ফর্ম ব্যবহার করতে পারি না? What is the difference between two dress, a red dress from black dress? আমরা যদি এরকম লিখি ডিফারেন্সটা শো করার জন্য, what difference এই যে ব্ল্যাক ড্রেস থেকে রেড ড্রেসের পার্থক্য বোঝানোর জন্য আমরা
ফ্রম ব্যবহার করতে পারি, অর্থাৎ পার্থক্য শো করার জন্য আমরা ফ্রম ব্যবহার করতে পারি। কোনো কিছুর সোর্স উল্লেখ করার জন্য আমরা ফ্রম ব্যবহার করতে পারি, অর্থাৎ উৎস, অর্থাৎ কোথা থেকে আসছে, ঠিক আছে, এটা উৎসটা উল্লেখ করার জন্য আমরা ফর্ম ব্যবহার করতে পারি। এরপরে আসেন অফ। অফ কখন ব্যবহার করা যায়? এর বোঝাতে। হ্যাঁ, এর বোঝাতে, জাত বোঝাতে আমরা জাত বোঝাতে অফ ব্যবহার করতে পারি। হি কেমস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি। সম্পর্ক বোঝাতে আমরা অফ ব্যবহার করতে পারি। ডু ইউ নো এনিথিং অফ দিস ম্যাটার? আপনি এই বিষয় সম্পর্কে কিছু জানেন কিনা? অধিকার বোঝাইতে, প্রসেশন বোঝাইতে অনেক সময় অফ ব্যবহার করা হয়। অধিকার ভুক্তি বোঝাইতে, যেমন দিস বাইক ইজ অফ মাই ফাদার অর মাই আঙ্কেল। এখানে এই যে বাইকের অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করতেছি, অর্থাৎ প্রসেশন বোঝানোর ক্ষেত্রে অনেক সময় অফ ব্যবহার করা যায়। তারপরে কানেক্টিভিটি শো করার জন্য, কানেক্টিভিটি অর্থাৎ সংযোগ শো শো করার জন্য অফ ব্যবহার করা যায়। দে লিভ ইন দ্য সিটি অফ খুলনা। আমরা সব থেকে কমন যে ব্যবহার সেটা হচ্ছে ছোট স্থানের পূর্বে কি ব্যবহার করি? অ্যাড ব্যবহার করি। বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করি। আমি ঢাকার মিরপুরে বসবাস করি, এই সেন্টেন্সে কার আগে কি কোন প্রিপজিশন বসবে বলেন তো কেউ একজন? অ্যাট। কোথায় অ্যাড বসবে আর কোথায় ইন বসবে বলেন? মিরপুরের জায়গায় অ্যাট বসবে আর বাংলাদেশের জায়গায় ইন বসবে। ঠিক আছে, বাংলাদেশ বলি নাই, ঢাকা বলছি। ও, ঢাকা, ঢাকার বেলায় ইন আর মিরপুর অ্যাট। ঠিক আছে, আর কোথাও অ্যাড বসে? নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাড বসে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইন বসে। জিনিসগুলা কিন্তু সিলি, কিন্তু যখন আপনি একটা লাইনে লিখতে যাবেন তখন কি দেব, অ্যাড দিব না ইন দিব? যেমন হচ্ছে যে 10 p.m. ইন দ্য মর্নিং, এখানে নির্দিষ্ট সময় 10টা, এই জন্য অ্যাট। আর ব্যাপক অনির্দিষ্ট সময়ে সকাল, মর্নিং, ইন। ঠিক আছে, এমন কখন ব্যবহার করেন? একাধিক ব্যক্তির মধ্যে যখন। একাধিক ব্যক্তির মধ্যে যখন বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন এমন। আর বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে যখন। দুইজন ব্যক্তির মধ্যে। ঠিক আছে, আচ্ছা, কনজাংশন আর কানেক্টরস কি সেম জিনিস? হুম, কেউ জানেন? আলাদা জিনিস। কিভাবে আলাদা বলেন তো? কনজাংশন হচ্ছে দুটি শব্দ বা বাক্যকে কানেক্ট করে।
হুম। আর কানেক্টর। কানেক্টরস কি করে? কানেক্টর, লিঙ্কার্স, কোহেসিভ ডিভাইস এগুলা কি করে? হ্যাঁ, কিছু সেগুলো কিছু কানেক্টিং ওয়ার্ড আছে মানে যেগুলো দুইটা কনজাংশন করে। দুইটা বাক্যকে মানে কানেক্ট করে দুইটা বাক্যের মাধ্যমে। কনজাংশনও কানেক্ট করে, কাম কানেক্টরও আচ্ছা, কানেক্ট করে। দুইটা ক্লজ কে কানেক্ট করে। তো দুইটা বা ক্লজকে দুইটা সিপারেট সেন্টেন্স কনজাংশন কে কানেক্ট কানেক্ট করতে করে। পারে না? পারে এন্ড তো। বাট, এন্ড বাট কি কনজাংশন না? তারা কি সেন্টেন্সকে কানেক্ট করতে পারে না, ক্লজকে কানেক্ট করতে পারে না? পারে। এখানে হচ্ছে ব্যাপকতার ডিফারেন্স, অর্থাৎ লিঙ্কার্স, কানেক্টরস যেটাই বলি বা কোহেসিভ ডিভাইস, এটা আইএলটিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের রাইটিং এ লিখাই লাগবে এগুলা, অবশ্যই 10টার মতো ইউজ করা লাগবে আপনার। আর টাস্ক 1 এন্ড টাস্ক 2 মিলায় মিনিমাম হচ্ছে 10টা কানেক্টরের ব্যবহার শো করা থাকতে হবে ওখানে। ঠিক আছে? সো কানেক্টরস এন্ড কনজাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে, কানেক্টরস বা লিঙ্কার যেগুলাই বলেন, বা এটার আর এক নাম হচ্ছে কোহেসিভ ডিভাইস, যেটাই বলেন, এখানে হচ্ছে যে প্রোনাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন চারটাই ব্যবহার হইতে পারে। এই চারটার সমন্বয়ে হচ্ছে যে কোহেসিভ ডিভাইস, কানেক্টর আর লিঙ্কার্স। ঠিক আছে? চারটার সমন্বয় কে কে? প্রোনাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন এন্ড কনজাংশন। আর শুধু কনজাংশন তো কনজাংশনই, ওর তো আর ডিফারেন্স বোঝা লাগবে না, কিন্তু কানেক্টরের একটা পার্ট হচ্ছে কনজাংশন। বুঝতে পারছেন? তাহলে ভাইয়া ওই যে আমরা যে লিখি না মোর ওভার, এডিশনালি, এগুলা তো ভাইয়া হুম। তাহলে হচ্ছে হ্যাঁ, এখানে অ্যাডভার্ব। সবগুলা হচ্ছে যে ইয়া না, কিন্তু কনজাংশন না। এখানে অ্যাডভার্ব আছে, তারপরে আপনার কনজাংশন আছে, প্রিপোজিশন আছে। তো এটা আমাদের অনেকেই ভুল ধারণা যে সব কনজাংশন। এখানে অ্যাডভার্বও থাকে। ঠিক আছে? এখানে অ্যাডভার্বও থাকে, প্রোনাউন থাকে, প্রিপোজিশন থাকে। এখন এই দুইটা জিনিস দেখাবো, তো এই জন্য হচ্ছে যে আপনাদের হচ্ছে যে আহ বলতেছি। যেমন হচ্ছে বিকজ অফ দিয়ে আমরা হচ্ছে যে সেন্টেন্স কানেক্ট করি না। বিকজ অফ মাই ইলনেস আই কুডেন্ট অ্যাটেন্ড দ্য প্রিভিয়াস ক্লাস। এখানে এই যে বিকজ অফ, এটা কি? এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কানেক্ট করতেছে না? কমপ্লেক্স সেন্টেন্সকে এই যে বিকজ অফ কানেক্ট করতেছে না? তো এখানে এই বিকজ অফ কি? এটা কি আম, আপনার কনজাংশন? নো, এটা তো প্রিপোজিশন। এটা তো প্রিপোজিশন। তারপরে আপনি ডিউরিং, ডিউরিং হিজ ভিজিট টু ঢাকা হি ওয়াজ প্ল্যানিং টু মিট অল ফ্রেন্ডস। এখানে কি এই যে ডিউরিং, ডিউরিং তো আমরা জানি এটা কি? এটা কি? কিছুক্ষণ আগে বলছি ডিউরিং কি? ডিউরিং প্রিপোজিশন। পার্টিসিপেল। পার্টিসিপেল কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ প্রিপোজিশন করে। মতো কাজ করে। হ্যাঁ, পার্টিসিপেল প্রিপোজিশন। তো তো এটা তো প্রিপোজিশন। ঠিক আছে? সো এখানে এই যে যে কানেক্টরস বলতে আমরা কনজাংশন বুঝি, এটা সব সময় ঠিক না। ঠিক আছে? এখন ওইটা পরে দেখতেছি, এটা আগে ক্লিয়ার করলাম। আগে এখন হচ্ছে যে আমরা জাস্ট শুধু কনজাংশনের কথা বলি। কনজাংশনের ডেফিনিশন আমরা কিভাবে দিতে পারি তাহলে? যে
এখানে ইংলিশ দিয়ে আছে যে ওয়ার্ড গুলা হচ্ছে একটা টেক্সটে আর স্পিচে বা হচ্ছে যে ওয়ার্ড ফ্রেজ ক্লজ সেন্টেন্স এগুলাকে যুক্ত করে, ঠিক আছে? সেগুলা সেই শব্দকে হচ্ছে বা সমষ্টিকে হচ্ছে যে কনজাংশন বলে, ঠিক আছে? এখন কনজাংশন হচ্ছে যে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, একটা কোঅর্ডিনেট কনজাংশন, আর একটা কোরিলেটিভ কনজাংশন। এখন সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে আপনার একটা, প্রিন্সিপাল ক্লজের সাথে থাকে। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজের সাথে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, সেটাকে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে আছে হচ্ছে আফটার, বিফোর, দেন, অ্যাজ, ইফ, দ্যাট, দো, অলদো, হাউ, প্রোভাইডিং দ্যাট, লেস, হোয়ারএস, এরকম অনেকগুলা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন মিন্স হচ্ছে যে যেই শব্দগুলা হচ্ছে ইকুয়াল র্যাঙ্কের জিনিসকে কানেক্ট করে, অর্থাৎ যদি শব্দকে কানেক্ট করে তাহলে ইকুয়াল ক্যাটাগরির শব্দকে কানেক্ট করবে, যদি সেন্টেন্সকে কানেক্ট করে তাহলে ইকুয়াল ইকুয়াল কোয়ালিটির বা ইকুইটি মেনটেন করে কানেক্ট করবে, সেগুলাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। অর্থাৎ দুই পাশে সমান থাকবে। এগুলা হচ্ছে ফ্যান বয়েস। ফ্যান বয়েস মিনস হচ্ছে অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, এগুলাকে একত্রে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলাকে মনে রাখার জন্য ফ্যান বয়েস দিয়ে মনে রাখা যায়, ফ্যান বয়েস, ঠিক আছে? এই কোঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান বয়েস কারণ এগুলা নির্দিষ্ট, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন একাধিক, অনেক আছে, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে কোরিলেটিভ, অর্থাৎ আত্মীয় স্বজন একসাথে চলাফেরা করে, একা একা ঘোরাফেরা করে না। যেমন ক্যাম্পাসে বা অনেক ফ্রেন্ড দেখেন যে তারা হচ্ছে মানিক জোড় বলা হয়, যে তারা সব সময় একসাথে চলাফেরা করে, এরকম আহ জিনিসকে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। এরকম দু একটা কনজাংশনের উদাহরণ দেন তো। নেইদার ড্যাশ ড্যাশ নর, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, whether dash dash or no sooner dash dash than, hardly dash dash before বা when, scarcely dash dash when, both dash dash and, এগুলা কি সব কোরিলেটিভ, অর্থাৎ এই যে আইদার ড্যাশ ড্যাশ অর, নেইদার ড্যাশ ড্যাশ নর, বোথ ড্যাশ অ্যান্ড, নট অনলি বাট অলসো, এরা কিন্তু কেউ একা বসবে না, এরা সাথে আত্মীয় স্বজন একসাথে চলবে, এই জন্য হচ্ছে এদের আপনার কোরিলেটিভ কনজাংশন বলা হয়। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা আছে এগুলার মধ্যে হচ্ছে আপনার কনজাংশনের ব্যবহার বলতেছি আমি। কনজাংশনের যদি আসে টাইম টাইম শো করার জন্য যেসব সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা ব্যবহার করতে পারি সেগুলা হচ্ছে আফটার, বিফোর, as soon as, until, whenever, now, now that, when, on, still, while, as long as, এগুলা সব এই যে যে কয়েকটা বললাম এগুলা সব কি টাইম সময় উল্লেখ করার জন্য এই কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। এগুলা কখনো
কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে না। কি কি বলছি? আফটার, বিফোর, সুন, অ্যাজ সুন অ্যাজ, তারপরে হচ্ছে আনটিল, হোয়েনেভার, নাও, নাও দ্যাট, হোয়েন, অন, স্টিল, হোয়াইল, অ্যাজ লং অ্যাজ, এরকম। এগুলা সব কি এক্সপ্রেস করবে টাইম। কম্পারিজন, কম্পারিজন তুলনা, কম্পারিজন তুলনা, তুলনা শো করতে কি কি ধরনের কনজাংশন ব্যবহার করা হয়? দেন, এজ, হ্যাঁ, তারপরে সো, as dot or as, so dot or as। সো, অ্যাজ দিয়ে তো দেন, রিজন শো করে। দেন, সো এগুলা তো মনে হয় হ্যাঁ, ব্যবহার হয়। দেন, দেন তুলনা, দেন, টিএইচ, দেন, হি ইজ, রেদার দেন, হোয়ারএজ, এগুলা দিয়ে হচ্ছে কম্পারিজন। এখন এই যে আহ, এই কানেক্টর গুলা কোথায় ব্যবহার করব এবং কেন ব্যবহার করব সেটা আগে একটু বলি। ধরেন আপনি রিডিং এ এখানে একটা সেন্টেন্স লিখলেন, রাইটিং এ, সরি, রাইটিং এ আপনি লিখতেছেন। আপনি লিখার পরে আপনি আর একটা সেন্টেন্স সেম ক্যাটাগরির বা হচ্ছে যে আপনি বিপরীত একটা সেন্টেন্স শুধু শুধু এখানে লিখে দিতে পারবেন না। অবশ্যই আপনাকে এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই যে আমাদের রাইটিং এর 25% মার্কস একটা ক্যাটাগরিতে আছে না, সিসি, সিসি, সিসি মিনস হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, বলছিলাম না? এই যে কোহেরেন্স এন্ড কোহেশন এটা শো করার জন্য, অর্থাৎ আপনার আইডিয়া গুলা কতটা স্মুথলি কানেক্টেড, একটার সাথে একটা ইন্টারলি কানেক্টেড, এইটা হচ্ছে যে আপনার এই কনজাংশন গুলা ব্যবহার করে। বা কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইস মিনস এই যে এখানে আছে দেখাচ্ছি এগুলা, এই যে আহ, কি কি প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন, এন্ড আরেকটার কথা কি বলছি বলেন? চারটার কথা বলছি। pronoun, adverb, হ্যাঁ, preposition আর হ্যাঁ, conjunction। এই চারটা কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হইতে পারে, তবে এখানে অধিকাংশই হচ্ছে আপনার কনজাংশন। সো এই যে আপনি একটা সেম টাইপের ইনফরমেশন, একাধিক ইনফরমেশন আপনি অ্যাড করবেন, ঠিক আছে? তখন এখানে এই এটার আইডিয়া যদি একটু ভিন্ন হয়, আপনাকে বিপরীত টাইপের কন্ট্রাস্ট শো করার জন্য আপনার দো, অলদো, ইভেন দো, অ্যাজ দো, ধরেন হচ্ছে যে আপনার দুইটা প্যারাগ্রাফ করবেন একটা এসেতে। এই প্যারাগ্রাফের শুরুতে আপনি একটা কনজাংশন অন হ্যান্ড, অন দা, এখানে অন হ্যান্ড দিয়ে এক টাইপের ইনফরমেশন শো করলেন। এখানের পরের প্যারাগ্রাফে হচ্ছে যে আপনি অন দা আদার হ্যান্ডে, এখানে হচ্ছে বিপরীত টাইপের প্যারাগ্রাফিং হবে। সো এখানে আপনি শুধু শুধুই মানে কিছু না দিয়ে আপনি আরেক ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারবেন না। এই যে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনের যে কানেকশন, এইটা শো করার জন্যই হচ্ছে যে আপনার কনজাংশন গুলা প্রপারলি ব্যবহার করতে হবে এবং জানতে হবে যে আপনি তুলনার জন্য বা বৈপরীত্য, কন্ট্রাস্ট শো করার জন্য কোন টাইপের কনজাংশন গুলো আপনি ব্যবহার করবেন এবং কখন কোনগুলা ব্যবহার করবেন, এটা আপনাকে শিখতে হবে, আদারওয়াইজ আপনার রাইটিং এর মার্কস পুয়ার হবে। কম্পারিজন শো করার জন্য তাহলে হচ্ছে যে আমরা কি কি ব্যবহার করব? দেন, রেদার দেন, হোয়ার অ্যাজ, এই তিনটা ব্যবহার করতে পারবো। তারপরে তুলনা, তুলনা তো দেখলাম। রিজন, কারণ শো করার জন্য, কারণ শো করার জন্য আমরা অ্যাজ, অ্যাজ ব্যবহার করতে পারি, বিকজ ব্যবহার করতে পারি, সিন্স ব্যবহার করতে পারি, ইন অর্ডার ব্যবহার করতে পারি, সো দ্যাট ব্যবহার করতে পারি কারণ শো করার জন্য। কন্ডিশন, শর্ত শো করার জন্য ইফ ব্যবহার করতে পারি, আনলেস ব্যবহার করতে পারি, আনলেস ব্যবহার করতে পারি, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট অর প্রোভাইডিং দ্যাট, যে কোনো একটা ব্যবহার করতে পারি।
তারপরে সম্পর্ক বোঝাইতে, সম্পর্ক রিলেটিভিটি, সম্পর্ক বোঝানোর জন্য দ্যাট ব্যবহার করা যাইতে পারে, ওয়ার্ড ব্যবহার করা যাইতে পারে, তারপরে হোয়াট এভার ব্যবহার করা যাইতে পারে, হুইজ ব্যবহার করা যাইতে পারে, মোর ওভার ব্যবহার করা যাইতে পারে, হুম ব্যবহার করা যাইতে পারে। কন্ট্রাস্ট শো করার জন্য আমরা দো ব্যবহার করতে পারি, ইভেন দো ব্যবহার করতে পারি, অ্যাজ দো ব্যবহার করতে পারি, অল দো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন লিজের বইয়ে এই যে যে কনজাংশন গুলা কখন আপনি কোনটা ব্যবহার করবেন এটার একটা ক্লিয়ার ধারণা দিয়ে আছে, ওটা একটু পড়ে নিবেন। একটা একটা করে যদি আমি বলি তাহলে হচ্ছে যে আপনাদের সারা বছর গ্রামারই পড়াইতে হবে, কারণ এটা তো ভাস্ট এরিয়া। আমি জাস্ট হচ্ছে আপনাকে না বুঝলে বুঝাই দেবো এই টাইপের গ্রামার দেখাচ্ছি, আর যেটা না হলেই না। আপনি হচ্ছে যে কোথায় হচ্ছে যে আপনি দো ব্যবহার করবেন আর কোথায় ইভেন দো ব্যবহার করবেন এটা হচ্ছে যে আপনার দেখতে হবে। ঠিক আছে, কোথায় সিন্স ব্যবহার করবেন, কোথায় হোয়াইল আর কোথায় হোয়ারএস ব্যবহার করবেন এটা আপনাকে দেখতে হবে। যেমন আমি যদি ইভেন দোর ব্যবহারটা বলি, অর্থাৎ মূল বক্তব্যকে আকর্ষণীয় করার জন্য, সত্য তথ্য জুড়ে দেওয়ার ক্ষেত্রে ইভেন দো ব্যবহার করা হয়। যেমন যদি ধরি সে বাইক চালাইতে পারে না তারপরেও সে বাইক কিনছে। ঠিক আছে, এখানে এই যে যে সত্য ঘটনাটা তুলে ধরা হয়েছে যে সে, এটা বিপরীত তথ্য কিন্তু, বিপরীত তথ্য। তো ইভেন দো হি ক্যান রাইড, হি হ্যাজ বোট এ বাইক। এখানে এই যে যে ইভেন দো দিয়ে হচ্ছে যে একটা রিয়েলিটি শো করা হয়েছে, একটা সত্য ঘটনাকে তুলে আনা হয়েছে। এটা কিন্তু ওই যে যে সে বাইক কিনছে তার থেকে বিপরীত। সো কখন আপনি হচ্ছে যে এই যে ইভেন দো ব্যবহার করবেন বা কখন ইনস্পাইট ব্যবহার করবেন, এগুলা হচ্ছে যে অনেকগুলা, এগুলা আপনাদের এই যে কনজাংশন কখন কোনটা ব্যবহার করবেন এটা ডিটেলস একটু দেখতে হবে আপনাদের। আমি, ভাইয়া ওই নিজের বইটা একটু আপলোড করে দিবেন। হ্যাঁ আমি দিছি, আবারও দিব। কে আপনি? তুষি আপু? হ্যাঁ হ্যাঁ। ওকে দিয়ে দিব। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যে আমি বেশ কিছু এখানে দেয়া আছে, এগুলো সব ইংলিশে দেয়া আছে এবং উদাহরণও দেয়া আছে। তো এখানে আমি মুখস্থ বলার থেকে একবার বলে যাই যে আপনি যদি কোনো ইনফরমেশন, এই যে যে জিনিসগুলা এগুলা টোটালি হচ্ছে কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস মিনস হচ্ছে যে, বা কানেক্টরস আর লিঙ্কার্স, এগুলা হচ্ছে যে আপনার রাইটিং এ অবশ্যই ব্যবহার করাই লাগবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করা লাগবে, কারণ আপনার ওই যে 25% মার্কস আপনার পাইতে হবে। 25% মার্কস কেউ যদি চায় যে আমি ব্যবহার করব না, সেই যে 25%-এর মায়া ছেড়ে দিবেন। আপনার আহ, খাতা দেখা হবে তখন এই যে 75% মার্কসের উপর। কারণ এই যে কানেক্টরস বা কোহেসিভ ডিভাইস গুলা ব্যতীত আপনার লিখার মধ্যে যে স্মুথ কানেক্টিভিটি এটা আসবে না। এই স্মুথ কানেক্টিভিটির জন্যই কিন্তু হচ্ছে যে ওই যে ওখানে কোহেরেন্স এন্ড কোহেশন দেয়া হয়েছে, অর্থাৎ একটার সাথে আরেকটার যে সেটা হোক বিপরীত সম্পর্ক, হোক সিমিলার, তাও আপনাকে কানেক্টর ইউজ করে ওই সেন্টেন্স গুলা অ্যাড করতে হবে। এখন কোনো জিনিস, কোনো ইনফরমেশন অ্যাড করার জন্য আপনি যেসব কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারেন, ফার্দার মোর, ঠিক আছে, এখানে এক্সাম্পলস দেওয়া আছে। মোর ওভার, ইন এডিশন, এডিশনালি, নট অনলি, বাট অলসো। আপনি কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত শো করার জন্য হাউএভার,
রিডিং লিসেনিং এ হাউএভার দিয়ে প্রচুর অ্যান্সার। সো হাউএভার রিডিং এবং লিসেনিং এর একটা গুরুত্বপূর্ণ, লিসেনিং এর জন্য বিপরীত ইনফরমেশনের জন্য বাট, আর রিডিং এর জন্য হাউএভার। এবং এই দুইটা প্রচুর অ্যান্সার দেয়, হাউএভার এর পরে রিডিং এ প্রচুর অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে, এই কানেক্টরের পরে। সো এটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আপনার মাথায় থাকতে হবে যে হাউএভার দিয়ে কি বিপরীত ইনফরমেশন শো করে, ঠিক আছে, শোয়িং ডিফারেন্সেস। হাউএভার ব্যবহার করতে পারেন, অন দা আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন, তারপরে নেভারদালেস ব্যবহার করতে পারেন, ডিসপাইট আর ইনস্পাইট ব্যবহার করতে পারেন, অলদো বা ইভেন দো। ইভেন দো দিয়ে হচ্ছে ওই যে বললাম যে বেশি রিয়েলিটি শো করার জন্য ইভেন দো ব্যবহার করা হয়। কজ অ্যান্ড ইফেক্ট শো করার জন্য, আপনি একটা ফলাফল শো করবেন, আপনাকে অবশ্যই এখানে কানেক্টর ব্যবহার করে ওই ফলাফলটা শো করতে হবে। আপনি একটা রেজাল্ট এমনি থেকে শো করে দিলে ওইটার মার্কস কম হবে। আপনি যদি কানেক্টর ব্যবহার করে রাইটিংটা লিখেন, তখন ওইটা বেশি ইফেক্টিভ হবে এবং হচ্ছে যে মার্কস ভালো পাবেন। কজ অ্যান্ড ইফেক্ট শো করার জন্য cohesive ডিভাইস অ্যাজ এ রেজাল্ট, consequently as a consequence, therefore, thus, hence, owing to or due to, এগুলা লিজের বইতে এই প্রত্যেকটার ব্যবহার লিখা আছে, একটু দেখবেন। তারপরে আপনি আর কোনো আইডিয়াকে ক্লিয়ার করার জন্য, এক্সপ্লেইন করার জন্য আপনি কি কি কানেক্টর ব্যবহার করতে পারেন। ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ এক ওয়ার্ডে আপনি হচ্ছে বলছেন, ওইটা আনছেন, পরে ওইটা ডেফিনেশন প্রোভাইড করার জন্য ইন আদার ওয়ার্ডস, ক্লিয়ার করার জন্য আপনি হচ্ছে যে ইন আদার ওয়ার্ডস ইউজ করতে পারেন, বা হচ্ছে টু পুট ইট সিম্পলি, অর্থাৎ সিম্পলিফাই করার জন্য, বোঝাই দেওয়ার জন্য পুট ইট সিম্পলি ব্যবহার করতে পারেন। এগুলা এগুলা কিন্তু আপনার ভালো মার্কসের জন্য খুব ভালো হাই লেভেলের কোহেসিভ ডিভাইস, এগুলো আপনারা সবগুলা দেখে নিতে হবে। আমি যে এই যে গ্রামার গুলা পড়াচ্ছি, এই যে ওয়েট করতেছি যে আমি চাইলে তো আইএলটিএস শুরু করে দিতে পারি, কিন্তু আপনারা যদি এই জিনিসগুলা, আইএলটিএস এর বেসিক মিন্স কিন্তু ভোকাব এন্ড গ্রামার, এই যে গ্রামার গুলা, তো আপনি এই দুইটা জিনিস যদি হচ্ছে যে রেখে চলে যান, পরে আমি হচ্ছে আইএলটিএস শুরু করব, কিন্তু আপনি কবেন যে বেসিক কি পড়াইছেন, বেসিক এই দুইটা জিনিস। তো আমাদের পার্টস অফ স্পিচ শেষ, এইটা একটু দেখে নিবেন বাকি কয়েকটা। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে টেন্স এন্ড ভয়েস দেখবো, টেন্স এন্ড ভয়েস, টেন্স ভয়েস এন্ড পাল টাইম থাকলে রাইট ফর্ম অফ ভার্ব দেখবো। ঠিক আছে, সালাম আলাইকুম।